সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসেবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ অবরুদ্ধ করা হয়েছে। মঙ্গলবার দুদকের উপপরিচালক ও এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ ফ্রিজের আদেশ দেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসেবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ৩৯৪ কোটি টাকারও বেশি ৩৯৪ কোটি ৬০,৭২,৮০৫.৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। আমরা কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে বৃহস্পতিবার। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এম ফজলুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। আগামী ১৫ দিনের মধ্যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদ। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সমন্বয়করা অবৈধভাবে ওয়াসার যে ১৫০ জনকে চাকরি দিয়েছে, দ্রুত তাদের বহিষ্কার করতে হবে। এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ডিমান্ড, সেটি আসলে কতটুকু পূরণ হয়েছে তা ইতিমধ্যেই আপনাদের সামনে প্রতীয়মান। এই সরকারের কাছে জনগণের মোটা দাগে ৩টি আকাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে তারা অতি দ্রুত আমাদের যে গণহত্যায় যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, শহীদ পরিবারের যথাযথ সম্মানের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন, আহতদের চিকিৎসা মাধ্যমে তাদেরকে যথাযথ সেই সুযোগের ব্যবস্থাটা তারা করে দিবেন। আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন, আমরা তো এখনো রাষ্ট্র সংস্কার শুরুই করিনি। তাহলে প্রশ্ন যে আপনারা কবে থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবেন? নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই স্থগিতাদেশ শুধু রিটকারীর দলের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কাইয়ুম। মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তাতে দেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই। আরো জানাচ্ছেন রাকিব হাসান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক।
বৈঠক শেষে বাংলাদেশকে নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, এতে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই, তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। দেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে কিছু ভুল ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি। না, খাদের কেনারে ছিল, এখন খাদের কেনার থেকে আমরা রিটার্ন করে চলে আসছি, আমরা আসছি। ওনারা কত কিছু লেখেন, বাইরে সবাইকে সব জেনে শুনে লেখেন বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন, এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। 2026 সালেই এলডিসি উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে অন্তর্বর্তী সরকার এগুচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে, হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026 দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যা একেবারে সমাধান করা যাবে না বা যাওয়ার পর আরও প্রকট হবে, তখন আমরা হয়তো। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। যে মাত্রায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে, সত্যিকারে তেমন কিছু হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। সচিবালয়ে ওমরা ভিসা বন্ধ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এ বিষয়ে সৌদি সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়। তিনি জানান, হিজবুত তাহরিরের বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে। মান্যবর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। আজ থেকে চালু হলো দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। উত্তরবঙ্গের 23 জেলায় উন্মুক্ত হলো যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত। সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান অংশীদার হয়ে থাকবে। এ সময় রেলপথ মন্ত্রণালয় সচিব জানান, যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় যমুনা সেতু থেকে ফিরে আরও জানাচ্ছেন আবু সৈয়দ অপু। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আরেকটি স্বপ্ন পূরণ হল উত্তরাঞ্চলবাসীর। সকালে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমবাদে রেল স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। 50টি পিলার আর 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তিতে নির্মিত জাপানি প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতু থেকে আলাদা। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ আধুনিক রেল সেতুর 4.8 কিলোমিটার প্রায় 16.8 কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতুটি কেবল একটি প্রকৌশলগত বিষয় নয়, এটি যোগাযোগ, বাণিজ্য, অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি করবে নতুন দিগন্ত, যা দেখে উত্তরাঞ্চলের মানুষ বেশ খুশি। এবার তো ওবার যেতে হলে কোনো গাড়ি যদি পশ্চিম পারে থাকে আর কোনো পূর্ব পারে থাকে, তাহলে একটা গাড়িকে বসে আরেকটা গাড়ি পাস করতে হয়, যে কারণে যে সময়টা মার খায় এই সময়টা মার খাবে না। মালামাল পরিবহনে লোড নির্ধারিত থাকতো অল্প পরিমাণ, কিন্তু এই রেলপথের মাধ্যমে আশা করা যায় মালামালবাহী ট্রেনগুলোর মালামাল যথেষ্ট বৃদ্ধি পাবে। সহজে পারাবার করতে পারতেছে। আগে যে এটা হয়েছিল, যে গাড়ির লাইন রেল ছিল, মানুষের কষ্ট হয়েছে। যেখানে আগে আমার 20-25 মিনিট লাগতো আমাদের যমুনা সিঙ্গেল লাইন যে রেল সেতুটা ছিল, এখন ডাবল লাইন রেল সেতু হওয়ার কারণে এখানে আমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে সেতুটা পার হতে পারতেছি। অতীতে যে রেল লাইনের উপর দিয়ে যেটা চলতো যমুনা সেতু, আসলে সেটা খুব রিস্কি ছিল, যেটা যাত্রীদের জন্য একটা আতঙ্ক ছিল, প্লাস যে সমস্ত মালবাহী গাড়ি যাচ্ছিল তো এটা নিয়ে খুব ভীতির মধ্যে ছিল আর কি। সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গের 23 জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বরাবরের মতো বাংলাদেশের সাথে সম্পর্ক অটুট থাকবে বলে জানান জাপানি রাষ্ট্রদূত।
বরাবরের মতোই বাংলাদেশের পাশে জাপান আছে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান অংশীদার হয়ে থাকবে। আর উদ্বোধনী অনুষ্ঠানে রেল সচিব বলেন, নতুন পথে শিডিউলের কোনো পরিবর্তন হবে না এবং রেলের কোচ ও প্রকল্পে নতুন মাত্রা যোগ হবে বলে জানান তিনি। যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্র আরও এক ধাপ এগিয়ে গেল। জাপান বাংলাদেশের এমন উন্নয়ন প্রকল্পে অংশীদার হওয়ায় রেল মন্ত্রণালয় কৃতজ্ঞ জাপানের কাছে। যমুনা সেতু উদ্বোধনের ফলে যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আর তাই তো অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্ব অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশ সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। যমুনা রেল সেতুর ইব্রাহিমবাদে উদ্বোধনের পর সংবাদ সম্মেলন করেন সায়দাবাদ রেল স্টেশনে। সেই প্রয়োজনের তাগিদ থেকেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। শত বছরের আয়ু নিয়ে 50টি পিলারের উপরে 49টি স্পানের মাধ্যমে যে 23 জেলার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ চালু হয়েছে তা বাংলাদেশের ক্ষেত্রে নতুন মাইলফলক উন্মোচন হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে এটি পুরোদমে চালু হলে উত্তরাঞ্চলের সঙ্গে যেমন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। যমুনা সেতুর পূর্বাপার থেকে আবু সাদপু, মাই টিভি। সংস্কার পরবর্তী নির্বাচনের নামে অন্তর্বর্তীকালীন সরকার ফেসিবাদী আচরণ করছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। রাকিব এবং নাসিরকে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ছাত্রদল যেটা তোমরা শুরু করেছ এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের 289 জন নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় মদদ দেওয়ার অভিযোগে 9 জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে গতকাল সোমবার দিবাগত রাত 3টায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। উপাচার্য বলেন, হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 19 নেতাকর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির জরুরি সভার সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। চুয়েটের শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মধ্যে 2 বছরের জন্য বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সহ সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান। 1 বছরের জন্য বহিষ্কার হন ছাত্রলীগের চুয়েট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ও তাহসিন ইস্তিয়াক। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণে বিশ্ব দরবারে এখনও দাপিয়ে বেড়াচ্ছে টাঙ্গাইল শাড়ি। এবছর ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে, যেটা মানবদেহের জন্য উপকারী। ঈদকে সামনে রেখে এসব শাড়ি ছড়িয়ে পড়েছে দেশ এবং দেশের বাহিরেও। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। টাঙ্গাইলের তাঁতপল্লীতে রাত দিন তাঁতের খটখট শব্দ। প্রতিটি তাঁতপল্লীতে চলছে কর্মযজ্ঞ। এবার ঈদকে সামনে রেখে নতুন ডিজাইনের শাড়ি, ভেজিটেবল ডাইং, কটকি, হাফ সিল্ক, টাঙ্গাইলের জামদানি, সফট সিল্ক সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি করা হয়েছে।
এছাড়াও মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক, মসলিন জামদানি, টিস্যু জামদানি, গ্যাস কটন, তসর সিল্ক, দোতারি সিল্ক, বুটিক কাজ, সুতি জামদানি, কাতান, বালুচুরি, হাজার বুটিক, বেনারসি সহ নানা রঙের মনকাড়া টাঙ্গাইল শাড়িও তৈরি হচ্ছে। কারিগররা বলছেন একটি শাড়ি তৈরিতে প্রায় 1.5 দিন সময় লাগে। ঈদ উপলক্ষে ওই তো 3টা করে হয়েছে, এখন এক সপ্তাহ 3টা, এক সপ্তাহ 4টা হয়। আগে মনে করেন যে 1 সপ্তাহ কাজ করলে 2 সপ্তাহ খেয়ে পুরাইতে পারতো না একটা কারিগরে, আর এখন মনে করেন যে 1 সপ্তাহ কাম করলে 2 দিনের সংসারের খরচা হয়ে পারছে না। ঈদের জন্য মানে নিজের তো চাহিদা বেশি করে না মালিকের চাইতে, কারণ টাকা পয়সার দরকার। এখানে হচ্ছে টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, বালুচুরি শাড়ি, বুটি শাড়ি আছে। আরামদায়ক ও নতুন আকর্ষণের জন্যই টাঙ্গাইলের শাড়ি পছন্দ সবার। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে। পরিবারের সকলের জন্য আমরা এই জন্য এখানে তাঁতের শাড়ি এবং জামদানি শাড়ি দেখতে এসেছি এবং কিনতে এসেছি। আগের তুলনায় এখন শাড়ির মান ঠিকই আছে, আগের মতোই আছে, আর দামও হাতের নাগালে আছে। একটু ভেরিয়েশন আসছে, কালারে কাজে একটু ডিফারেন্ট আসছে, যার কারণে দাম হলে একটু বেশি। এবার টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে। এছাড়া ঋতু অনুযায়ী মানুষের চাহিদা মাথায় রেখে শাড়ি তৈরি করা হচ্ছে। আমরা বরাবরই গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রোডাকশন দিই। আমাদের দেশের মানুষ দেশকে ভালোবেসে, দেশাত্মবোধ নিয়ে দেশের উৎপাদিত দ্রব্য ব্যবহার করে ঈদের আনন্দ উপভোগ করবে। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইল শাড়ি, আর সামনের দিনগুলোতেও টাঙ্গাইল শাড়ি টিকে থাকবে আপন মহিমায়, এমন প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।